বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা প্রত্যেক মাছ চাষীর জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমরা প্রত্যেক মাছ চাষী পুকুর পাড়ে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে আমরা কিভাবে বুঝবো যে আমাদের পুকুরের প্রাকৃতিক পরিবেশ বা টোটাল পরিবেশটা ঠিক আছে কিনা, কিংবা পুকুরে কোনো সমস্যা হয়েছে কিনা। তো পুকুরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা কি ধরনের সমস্যা এটা বোঝার জন্য আমি খুব সহজভাবে 8টি উপায় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ পানির 8 ধরনের রঙের পরিবর্তন দেখিয়ে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার পুকুরে কি সমস্যা হয়েছে, অথবা আপনার পুকুরের পরিবেশ ঠিক আছে কিনা, বা সমস্যা হলে আপনার এখন করণীয় কি। আজকের সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করলে আপনাকে কখনো আর পরনির্ভরশীল হতে হবে না। আপনাকে এই যে পানি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যেসব মিটার এটা সেটা আমরা কিনে থাকি, এগুলো আপনার কেনার আর কখনো প্রয়োজন হবে না। তো পুকুরের যে জায়গাটা খোলামেলা, যেখান থেকে পুকুরে রৌদ্রটা পড়ে এবং আশপাশে যদি গাছ থাকে তার ছায়াটা ওইখানে আসে না, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি পানির দিকে তাকিয়ে যদি এই 8 ধরনের পরিবর্তন আপনি দেখতে পান, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিরকম সমস্যা আপনার পুকুরে হয়েছে। নাম্বার 1, পানির গাঢ় সবুজ রং এবং মাঝে মাঝে ছোপ ছোপ ছায়ার মতো পানির নিচে দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই ছায়াটা অল্প, পরের দিন আরেকটু বেশি, পরের দিন আরেকটু বেশি, এরকম করে হয়তো সমস্ত পুকুরই ছায়ার মতো এরকম দেখা যাচ্ছে। অবশ্যই লক্ষ্য রাখবেন যে এটা আপনার পুকুর পাড়ে যে গাছ আছে সেটা গাছের ছায়া কিনা। তো যদি পানিটা গাঢ় সবুজ রং হয় এবং আপনার এই ছায়ার মতো, সেটা ছোপ ছোপ ছোট ছোট আকারে দেখা যেতে পারে, একটু বড় আকারে দেখা যেতে পারে, তাহলে আপনি বুঝবেন এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন অত্যাধিক পরিমাণে তৈরি হয়েছে। এটা আস্তে আস্তে ব্লুম হয়ে যাবে, আস্তে আস্তে টক্সিক হয়ে যাবে, মরে যাবে। অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি হয়েছে। এখন আপনার দিনের বেলা এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন উৎপাদন হবে এবং ঠিক রাতের বেলা তদ্রূপ খুব বেশি পরিমাণে অক্সিজেন এখানে ফল্ট করবে, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি হবে রাতের বেলা। এরকম অবস্থা দেখলে আপনারা প্রথমেই যেটা করতে পারেন, কিছুটা কপার সালফেট বা তুতে এটাকে আপনারা পুকুরে পানিতে গুলে এটা ছিটিয়ে দিতে পারেন। কারণ সবুজ শ্যাওলা নিয়ন্ত্রণের জন্য কপার সালফেট বা তুতে হলো অত্যন্ত কার্যকরী। তবে প্রথম কাজ হলো পানি পরিবর্তন করা। আপনাকে 20% থেকে 30% পানি পরিবর্তন করা একান্ত উচিত। যদি সম্ভব না হয় তাহলে আপনি কপার সালফেটটা প্রয়োগ করলেন, আর যদি পানি পরিবর্তন করেন তাহলেও আপনি কিছুটা কপার সালফেট প্রয়োগ করলেন। এরপরে চুন, লবণ, ছাই, চিটাগুড়, যেটা আমরা রেগুলার যে পরিচর্যা হিসেবে প্রয়োগ করি, এরপর আপনি এই উপাদানগুলো আপনি রুটিন মাফিক এটাকে প্রয়োগ করলেন। নাম্বার 2, নীলচে সবুজ বা কালচে সবুজ, অর্থাৎ সেই গাঢ় সবুজটা নেই, এটা একটু নীলাভ বর্ণের মতো হয়ে যাচ্ছে, কিংবা একটু কালচে ধরনের সবুজ কালার হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এখানে অসংখ্য পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন বা সবুজ উদ্ভিদকণা এটা মারা গেছে। আপনার পুকুরের তলানিতে বা অ্যামোনিয়া বা রয়েছে এবং এখানে নাইট্রেট রয়েছে। তো এরকম যদি হয় তাহলে আপনার প্রথম কাজ হলো পানিটাকে পরিবর্তন করা। আর যদি পানি পরিবর্তন করতে নাও পারেন, তাহলে অন্তত প্রথমে এখানে সোডিয়াম বাইকার্বনেট বা এই যে আমরা খাবার সোডা বলি, অথবা বেকিং সোডা, এই সোডাটা প্রয়োগ করতে হবে। এই সোডা প্রয়োগ করার পরে তারপরে আমাদের মাসিক যে পরিচর্যা, সেই পরিচর্যার কাজগুলো রুটিন মাফিক আমাদের করতে হবে। নাম্বার 3, পুকুরের পানি যদি ধূসর বর্ণের হয় অথবা একটু ঘোলাটে হয়, অথবা মনে হচ্ছে যে পুকুরের পানিতে একদম কাদা মিশে একাকার হয়ে গেছে, পানিটা একটু মনে হয় যেন কাদা মিশানো,
তাহলে বুঝতে হবে যে এটা কীটনাশক বা বিষক্রিয়ার প্রভাব। তা এক্ষেত্রে কিন্তু সবসময় আপনার এটা যে বিষক্রিয়া সেটা কিন্তু বলা যাবে না, কারণ আমার পুকুরে যদি মিরর কাপ জাতীয় মাছ থাকে তাহলে পানি ঘোলা হতে পারে। যদি আমার পুকুরের মাছের যে খাদ্যটা দিচ্ছি প্রতিদিন সে খাদ্যের পরিমাণ যদি কম দেই, সেক্ষেত্রে আমার পুকুরের পানিটা ঘোলা হতে পারে। বা অনেক সময় পুকুরের যে মাছের মজুদ ঘনত্ব সেটা যদি বেশি হয়ে যায়, আমি বুঝতে পারিনি কিন্তু মজুদ ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রেও পানিটা কিন্তু ঘোলা হতে পারে। আবার আমার পুকুরে মজুদ ঘনত্ব, খাবারের পরিমাণ সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মাছের মজুদ ঘনত্ব হিসাবে পুকুরের যত ফিট পানি থাকা দরকার পানিটা তার চেয়ে অনেক কম আছে, সেক্ষেত্রেও কিন্তু পানিটা ঘোলা হয়ে থাকে। তো যদি এই সমস্যাগুলো না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কীটনাশক বা বিষক্রিয়া। অনেক সময় আমরা পুকুরে বা জীবাণুনাশক প্রয়োগ করি, আমরা বা উকুন দমনের জন্য বা হাঁসপোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করি, আমরা অনেক সময় পুকুরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি, সেটার মাত্রা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় আগাছা নিধনের জন্য আমরা পুকুরের পাড়ে আমরা কীটনাশক আমরা প্রয়োগ করি, মানে আগাছা দমনের জন্য আমরা মেডিসিন প্রয়োগ করি। তো এটা যদি অনেক সময় আমরা দুপুর টাইমের পরে করি, অর্থাৎ এই শীতের দিনে বা অন্যান্য দিনেও যদি দুপুরের পরে করি, অর্থাৎ এই বিষক্রিয়ার তো খুব কার্যকরী প্রভাবটা কয়েক ঘন্টা থাকে, এরপরে আস্তে আস্তে এর প্রভাবটা কমতে থাকে। তো এই দুপুরের পরে করলে অনেক সময় দেখা যায় যে রাতের বেলা একটু বেশি কুয়াশা পড়লো বা বৃষ্টি হলো, যে কোনো ভাবে এই বিষটা গড়ায় আমার পুকুরে চলে আসলো। অথবা আমরা যখন বাহির থেকে পানি নিয়ে আসি সেই পানির সাথে বা কোনো কীটনাশক আমার পুকুরে প্রবেশ করতে পারে, অথবা পানির সাথে কোনো পচা ডোবা নালার যে পানি, সেই পচা পানি বা বিষাক্ত পানি সেটা আমার পুকুরে ঢুকে যেতে পারে। যে কোনো কারণে একটা বিষক্রিয়া আমার পুকুরে হতে পারে। তো যদি বিষক্রিয়া হয় আমাদের করণীয় হলো জৈব সার প্রয়োগ। তো জৈব সার অবশ্যই আমরা এই যে বাজার থেকে যে বস্তাবন্দি যে সারটা কিনি, এই সারটা এটা মাছ চাষের জন্য উপযোগী না, এটা হলো গাছের জন্য উপযোগী, এই জন্য এটাকেও মাছ চাষের পুকুরে প্রয়োগ করবেন না। আপনারা এই যে পচা গোবর বা পচা মুরগির বিষ্ঠা অথবা এই যে পাতা পচা যে সারটা আমরা নিজেরা তৈরি করি, এই জৈব সারটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। তবে এই বিষক্রিয়া নষ্ট করার আরেকটা সহজ উপায় আছে। সেই উপায়টা হলো যে যদি বিষক্রিয়া হয় সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রতি শতকে 100 থেকে 200 গ্রাম টাটকা কাঁচা গোবর, সেটা গরু অথবা মহিষের যে গোবরটা একদম হয়তো 2-1 ঘন্টা আগে এই মলটা ত্যাগ করেছে, এরকম একদম টাটকা কাঁচা গোবর শতকে 1 থেকে 200 গ্রাম, এটা যদি পানিতে ভালো করে গুলে আমরা সমস্ত পুকুরে ছিটিয়ে দেই, তাহলে কিন্তু এই যে বিষক্রিয়াটা অর্থাৎ বিষের যে কার্যকারিতা এটা কিন্তু খুব দ্রুত সময় নষ্ট হয়। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হলো যে আমি যখন আমার মাছ থাকা অবস্থায় এখানে এই যে কাঁচা গোবরটা প্রয়োগ করব, সেক্ষেত্রে এখান থেকে কিছু ব্যাকটেরিয়া কিন্তু আমার পুকুরে চলে আসবে, এবং 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে এটা পচে এখান থেকে নাইট্রেট বা অ্যামোনিয়া হতে পারে, বা এটা দীর্ঘ সময় গেলে এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের তৈরি হতে পারে। এই গোবরটা প্রয়োগ করলেও আপনারা যদি পানিটা পরিবর্তন করতে পারেন সবচেয়ে ভালো। আর যদি নাও পারেন সেক্ষেত্রে আপনারা এই গোবর প্রয়োগ করার পরে সেখানে এই যে মাসিক পরিচর্যা যে চুন, লবণ, ছাই, এই উপাদানগুলো ব্যবহার করবেন, এবং অবশ্যই সেখানে ইএমটা ব্যবহার করবেন, অথবা হাতে তৈরি প্রোবায়োটিক। মানে আমরা যে হাতে তৈরি প্রোবায়োটিক যদি প্রয়োগ করি, আমার এই চ্যানেলে হাতে তৈরি প্রোবায়োটিক কোন কোন উপাদান দিয়ে কিভাবে তৈরি করবেন এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, যে ঘরোয়া উপকরণ দিয়ে প্রোবায়োটিক তৈরি করুন, মেবি এরকমেরই একটা শিরোনামে দেয়া আছে ভিডিওটা। তো হাতে তৈরি প্রোবায়োটিক এবং হাতে তৈরি ইএম, এই দুটো হলো আমাদের মাটি এবং পানির জন্য যথেষ্ট পরিমাণ কার্যকরী।
এবং কম খরচে তৈরি করা যায়। আবার চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য, আর না হলে আপনারা যে বাজার থেকে কেনা যে প্রোবায়োটিক সেটা ব্যবহার করবেন। এরপরে আপনারা এখানে প্রয়োগ করতে পারেন খড়। শতকে যদি 500 গ্রাম থেকে 1 কেজি খড় প্রয়োগ করেন, তাহলে এটা এই যে বিষক্রিয়াটা সেটাও কিছুটা কম করবে এবং পুকুরে ভালো ব্যাকটেরিয়ার উৎপাদনটা বাড়াবে, পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদনটা বাড়াবে। অর্থাৎ পুকুরের যে ন্যাচারাল যে ইকোসিস্টেমটা, এই সিস্টেমটাকে অনেকটা ডেভেলপ করে হলো খড়। কালো পানি, পুকুরের পানি যদি কালচে হয়ে যায় বা কালো হয়ে যায়, এরকম অবস্থাটা দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পুকুরের তলায় যে জৈব পদার্থের যে ডিপোজিট রয়েছে, সেটা কাদার পরিমাণটা কমও হতে পারে, বেশিও হতে পারে। এই কাদাটা পচে গেছে, এখানে গ্যাস তৈরি হয়েছে। এক্ষেত্রে সাধারণত খুব বেশি সময় হাইড্রোজেন সালফাইড গ্যাসটাই এখানে বেশি তৈরি হয়। এখানে নাইট্রাইটও তৈরি হতে পারে, এখানে অ্যামোনিয়া তৈরি হতে পারে। অর্থাৎ মাছ চাষের জন্য ক্ষতিকর এমন গ্যাস এখানে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়েছে। কারণ অনেক সময় আমরা যখন পুকুর প্রস্তুত করি, তখন আমাদের এই পুকুরের তলানিতে থাকা যে মাটি বা কাদা, এর ভিতর যে জৈব পদার্থের যে কণাগুলো রয়েছে, অর্ধপচা বা একদম পচেনি, এই যে জৈব পদার্থ রয়েছে, এটার পচন প্রক্রিয়া আমরা সঠিকভাবে সম্পন্ন করি না। অনেক সময় আমরা এই কাদাটাকে নিউট্রাল করার জন্য, অর্থাৎ এই মাটিটাকে নিউট্রাল করার জন্য যে পরিমাণে পাথুরে চুন প্রয়োগ করা দরকার, পুকুরের অবস্থাটা বুঝে যখন ওই পরিমাণে চুন প্রয়োগ আমরা প্রস্তুতকালীন সময় প্রয়োগ না করি, বা মাসিক পরিচর্যায় আমরা সঠিকভাবে চুনের প্রয়োগটা না করি, আমার পুকুরের তলানির যে কাদাটা আছে সেটা পচে আমার পুকুরে গ্যাস তৈরি হতে পারে। এমন হলে আপনারা যদি পানিটা কালো হয়ে যায় বা কালচে রঙের হয়, তাহলে বুঝতে হবে যে পুকুরের তলানির কাদাটা পচে গেছে। এক্ষেত্রে আপনার করণীয় হলো পানি পরিবর্তন করা 20% থেকে 30%। অর্থাৎ এই যে 8টি বিষয় নিয়ে আলোচনা করবে, প্রত্যেকটা বিষয় পানি পরিবর্তন করতে পারলে সবচেয়ে ভালো। আর যদি পানি পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনারা প্রথমেই এক্ষেত্রে কাজটা করবেন হলো সোডিয়াম বাইকার্বনেট বা সোডাট আপনারা ব্যবহার করবেন। সোডিয়াম বাইকার্বনেটের কাজ হলো, এরকম যখন কোনো অপদ্রব্যের তৈরি হয় বা বা এই বিষাক্ত গ্যাসের তৈরি হয়, তখন আমাদের মাছ দুর্বল হয়ে যায়, মাছ অসুস্থ হয়ে যায়, মাছের পানির পিএইচ এবং দৈহিক পিএইচ এর মান এটা কমে যায়, এখানে অক্সিজেনের সংকট হয়। তা আমরা যখন সোডিয়াম বাইকার্বনেটটা ব্যবহার করব, তখন আমার মাছের দেহের পিএইচ, দেহের অক্সিজেন, পানির পিএইচ, পানির অক্সিজেন, এর মাত্রাটাকে সে নিয়ন্ত্রণ করবে, ব্যালেন্স করবে। তো যখন এর মাত্রাটা ঠিক থাকবে, তখন আমার মাছ অসুস্থ হবে না, মাছ দুর্বল হবে না। এরপরে আমরা সেখানে চুন, লবণ, ছাই, এই মাসিক পরিচর্যার যে উপাদানগুলো বা শুকনো খড়, এইগুলো আমরা ব্যবহার করলাম। তারপরে আমাদের ইএম অথবা প্রোবায়োটিক যে কোনো একটা প্রয়োগ করতে হবে। লালচে বা তামাটে রং, অনেক সময় দেখবেন যে পানির কালারটা একটু লালচে হয়ে গেছে বা একটু তামাটে বর্ণের হয়ে গেছে, এরকম অবস্থা যদি দেখেন, তাহলে বুঝবেন যে পুকুরে লৌহ জাতীয় পদার্থের উপস্থিতিটা খুব বেশি রয়েছে, অথবা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া পানিতে রয়েছে। সেক্ষেত্রে আমাদের মাছ এবং পরিবেশের জন্য অবশ্যই অত্যন্ত ক্ষতিকর। এজন্য আপনাদের করণীয় হলো পানি পরিবর্তন করা। আমি ওই যে আগেই বলেছি যে প্রত্যেকটা বিষয়ের উপরে হলো পানি পরিবর্তন করা সবচেয়ে উত্তম। কিন্তু যদি পরিবর্তন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা চুন, লবণ, ছাই এগুলো প্রয়োগ করার পরে আমরা একটা ইএম অথবা প্রোবায়োটিক এটা ব্যবহার করতে পারি, সাথে কিছু খড় ব্যবহার করতে পারি। তবে এই যে শীতকালীন সময়, এখন তো শীত চলে এসছে, তো এই সময়টায় আপনারা চেষ্টা করবেন অবশ্যই পুকুরে খড় ব্যবহার করার জন্য। কারণ শীতকালীন সময় আমাদের পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য খড় একটা অদ্বিতীয় উপাদান। তা পানির রং যদি একটু হালকা বাদামি কালার বা হালকা হলদেটে রঙের দেখেন, তাহলে বুঝবেন পানিতে
ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জৈব পদার্থের উপস্থিতি যথেষ্ট পরিমাণে কম রয়েছে। আমরা কিন্তু পুকুর প্রস্তুতির সময় আমরা কিন্তু অনেক সময় এই জৈব পদার্থের উপরে এতটা বেশি গুরুত্ব দেই না। তো আমাদের যদি জৈব পদার্থর উপস্থিতি কম থাকে এবং পুকুরে যদি ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণটা কম থাকে, তাহলে আমাদের পানি অনেক সময় হালকা বাদামি বা হালকা হলদেটে রঙের হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় হলো জৈব সার এবং রাসায়নিক সার দুটোই প্রয়োগ করা। আমি এর আগেও বেশ কয়টা ভিডিওতে আলোচনা করেছি যে জৈব সারের কাজ রয়েছে রাসায়নিক সার ছাড়া, কিন্তু রাসায়নিক সারের কোনো কাজ নেই জৈব সার ছাড়া। আমার পুকুরে যদি জৈব পদার্থের উপস্থিতি না থাকে এবং আমার পুকুরের তলানিতে আমি যে শুধু জৈব পদার্থ বাহির থেকে দিব প্রস্তুতির সময়, এটাই কিন্তু না। আমার পুকুরে যদি কাদার ডিপোজিশন থাকে, এর ভিতরে তো যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ রয়েছে। তো এই জৈব পদার্থ যদি কম থাকে বা এর পচন প্রক্রিয়া যদি চুন দিয়ে আমি সঠিকভাবে সম্পন্নটা না করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই জৈব পদার্থের ঘাটতি হয়ে যায়। বা অনেক পুকুরে দেখা যায় যে এমনি কাদার পরিমাণটা কম বা জৈব পদার্থ তেমন একটা দেওয়া হয়নি, কিছুটা যেটা দিয়েছি সেটার কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ এর যতক্ষণ এর কার্যকারিতা দরকার ছিল এর সেটা আমাদের পুকুরের কাজে এটা লেগে গেছে, এখন জৈব পদার্থ আর পুকুরে নেই। তাহলে আপনাকে এখানে রাসায়নিক সার এবং জৈব সার দুটোই আপনাকে প্রয়োগ করতে হবে। পানির রং যদি একদম স্বচ্ছ হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন নেই এবং পুষ্টি পদার্থও নেই। পানিতে যদি পুষ্টি পদার্থ না থাকে, তাহলে আমাদের মাছের যে দৈহিক বৃদ্ধি বা দৈহিক গঠন বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কিছুই আমরা ঠিক রাখতে পারবো না। এজন্য পানিতে পুষ্টি পদার্থ থাকা অত্যন্ত জরুরি। কিন্তু পানির স্বচ্ছতা এটা ইন্ডিকেট করে যে পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন নেই এবং পানিতে পুষ্টি পদার্থও নেই। তো যদি এমনটা হয়, সেক্ষেত্রে আমাদের জৈব সার, রাসায়নিক সার এখানে প্রয়োগ করতে হবে, আমাদের ইএম অথবা প্রোবায়োটিক ব্যবহার করতে হবে এবং আমার ছাই, লবণ বা চুন, মোলাসেসের যে পরিচর্যার যে মাসিক পরিচর্যার যে নিয়ম, সেই ডোজটা আমাকে সঠিকভাবে করতে হবে। নাম্বার 8 হলো হালকা সবুজ রং। পানির রং যদি হালকা সবুজ হয়, অর্থাৎ দূর থেকে দেখে আপনাকে পানিটা সবুজ মনে হবে, আপনি যখন পানিটা হাতের তালুতে উঠিয়ে নেবেন তখন একদম স্বচ্ছ লাগবে, তখন দেখবেন যে পানিটা একদম পরিষ্কার, একদম স্বচ্ছ পানি। কিন্তু যখন আপনি হাত থেকে পানিটা পুকুরে ফেলে আপনার দাঁড়ালেন, তখনই দেখলেন পানিটা সবুজ। আপনি একটু দূরে চলে গেলেন, পানিটা আরো বেশি সবুজ লাগছে। এই পরীক্ষাগুলো করার সময় আপনাকে কিন্তু অবশ্যই একটা খোলা জায়গায় দাঁড়াতে হবে পুকুরের, যে জায়গাটায় গাছের ছায়া এসে পড়ছে না, এমন একটা জায়গায় আপনাকে দাঁড়াতে হবে। এবং এই 8টা ক্যাটাগরি দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পুকুরে কি কি সমস্যা হয়েছে এবং এই অনুযায়ী আপনি আপনার পুকুরের ব্যবস্থাটা নিতে পারবেন। তো আশা করি আজকের এই ছোট্ট পরীক্ষা নিরীক্ষাগুলো আমার চাষি বন্ধুদের অত্যন্ত উপকারে আসবে। আপনাদের মাছ চাষ ভালো চলুক, আপনারা মাছ চাষে সফল হন, বেশি বেশি লাভবান হন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।